পশ্চিমবঙ্গে 2026 সালে যে বিধানসভা নির্বাচনটা হতে চলেছে সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য নয়, সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রেও কি কার্যত গেম চেঞ্জার হয়ে যেতে চলেছে? এই প্রশ্নটা উঠছে তার কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে তাদের মতো দুর্নীতিগ্রস্ত সরকার ভারতবর্ষে স্বাধীনতার পর এ পর্যন্ত না কেন্দ্রীয় স্তরে না রাজ্য স্তরে কোথাও কোনোদিন এসেছে। এইরকম একটা অভিযোগ কিন্তু সব জায়গা থেকেই উঠতে শুরু করে দিয়েছে। কারণ কারণ এর আগে যেসব রাজ্য সরকার বা কেন্দ্র সরকার চলেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু সেই দুর্নীতির অভিযোগগুলো ছিল ইন্ডিভিজুয়াল, একজন দুজন পাঁচজন দশজন সেই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু দুর্নীতিকে এরকম প্রাতিষ্ঠানিক চেহারা দেওয়া হয়েছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না এলে সেটা বোধহয় কোনোদিন জানা যেত না। এই অভিযোগটাই কিন্তু বিরোধীরা তুলে থাকেন। কিন্তু তারপরেও লাখো টাকার প্রশ্ন হচ্ছে যে 2026 যেখানে চারিদিক থেকে দুর্নীতির গ্রাস আষ্টে পৃষ্ঠে এই সরকারটাকে বেঁধে ফেলছে বলে অভিযোগ উঠছে, সেখানে এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি ক্ষমতা ধরে রাখবে? এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কোনো বিরোধী অপশন পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে এই রাজ্যের যারা প্রধান বিরোধী দল বিজেপি তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তাদের সঙ্গে নাকি কোথাও গিয়ে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সেটিং চলছে। ফলে একটা বড় অংশের মানুষ যারা বিজেপির উপর আস্থা রাখবেন ভাবছিলেন তারা এখন কনফিউজড, এবং তাদের ভোটটা ঠিক কোন দিকে পড়বে তার উপরে কিন্তু অনেক সমীকরণ নির্ভর করছে। আবার যদি এই রাজ্যে বিজেপিকে সেটিং তত্ত্বে বিশ্বাস করে মানুষ ভোট না দেয় তাহলে তাদের অল্টারনেটিভটা কি হবে? বামফ্রন্ট কংগ্রেস জোট বা বামফ্রন্ট বা কংগ্রেস ইন্ডিভিজুয়ালি? সেখানেও প্রশ্ন থেকে যাচ্ছে যে সত্যিই কি তারা সেই জায়গাটাও তৈরি করতে পেরেছে যে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী? কেননা এই রাজ্যে তারা বিরোধিতার কথা বলছেন বটে, কিন্তু কেন্দ্রীয় স্তরে আবার বিজেপি বিরোধিতায় তারা একসঙ্গে সুর মেলাচ্ছেন। ফলে সাধারণ মানুষ ভোটার যারা এই রাজ্যে এই সরকার নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছেন তারা মনে মনে ক্ষুব্ধ হলেও এখনো অবধি এইরকম কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না যে 2026 গিয়ে পরিবর্তন হবে। আর সেটা যদি সত্যিই শেষ পর্যন্ত পরিবর্তনটা না হয় তাহলে এত চুরি দুর্নীতির পরও যে একটা সরকার টিকে থাকতে পারে তার উপরই কার্যত স্ট্যাম্প পড়ে যাবে। আর তার ফলে আগামী দিনে রাজ্য চালানো বা কেন্দ্র চালানোর ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি হবে যা পারো দুহাতে লুটপাট করো আর সাধারণ মানুষের জন্য কিছু ভাতা ভিক্ষার ব্যবস্থা করে দাও, ব্যাস তোমার সরকারে থাকা কার্যত নিশ্চিত। কিন্তু সত্যিই কি এইভাবে ক্ষমতায় টিকে থাকা যায়? যত সময় এগোচ্ছে তত স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই ফর্মুলার জাতাকলে পড়ে হাঁসফাঁস করছে সিপিএম, এবং তারা কার্যত নিজেদেরকে এই রেস থেকে আউট করে দিচ্ছে। আর সেক্ষেত্রে অপশন হিসেবে পড়ে থাকছে বিজেপি, এবং এই মুহূর্তে বিজেপির প্রধান মুখ যিনি হয়ে উঠেছেন, সাধারণ মানুষের আশা ভরসার জায়গা যিনি হয়ে উঠেছেন, সেই শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু ম্যাজিক ফর্মুলার খোঁজটা পেয়ে যাচ্ছেন। আর সত্যিই যদি এই 2-2-4 হয় তাহলে 2026 বিধানসভা নির্বাচনের আগে না নিশ্চিন্তে থাকতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল বলতে শুরু করে দিয়েছে। কেননা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সিপিএম বামফ্রন্টে তাদের কিন্তু জেলা ওয়াইজ সম্মেলন হচ্ছে, এবং সেখানে তারাই কিন্তু কনফিউজড। সিপিএম এর নিচুতলার কর্মীরা কনফিউজ, সেখানকার নেতারা কনফিউজ যে ওই যে তত্ত্ব নিয়ে তারা চলছে, তৃণমূল এবং বিজেপি দুজনেই সমান শত্রু, দুজনের সঙ্গে সম দূরত্ব রাখতে হবে। এই ফর্মুলা করতে গিয়ে দলের যারা ভোটার তারা তো এখানে ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন, কনফিউজড হয়ে রয়েছেন, নেতারা অবধি কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছেন। কেননা তাদের নিজেদের কাছেই ছবিটা স্পষ্ট নয়। এই রাজ্যে আমরা বলছি তৃণমূল বড় বিপদ, অথচ এই দলেরই শীর্ষ নেতৃত্ব ইন্ডি জোটের নামে সর্বভারতীয় স্তরে এই তৃণমূলের পাশে বসে চা বিরিয়ানি খাচ্ছে। বিজেপি সেটা নিয়ে তীব্র অ্যাটাক করছে, এবং সেই জায়গা থেকে মানুষকে বোঝানো যাচ্ছে না যে সত্যিই তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই। কেননা যখন লোকসভা ভোটের পর সেখানে তাদের রিপোর্ট ছাপা হচ্ছে, সেই রিপোর্টে তৃণমূল কংগ্রেসের পাওয়া আসন তাদের পক্ষের আসন হিসেবে দেখানো হচ্ছে, তাহলে তারা তো ঘুরে ফিরে স্বীকার করেই নিচ্ছে যে তৃণমূল আর তারা একই জায়গায় রয়েছে। আর যদি সেই জায়গাটাই হয় তাহলে এই রাজ্যে তৃণমূলকে সরিয়ে অপশন হিসেবে সিপিএমকে কেন মানুষ বেছে নেবে? এটা না নেতাকর্মীরা বুঝতে পারছেন, আর নেতাকর্মীরা যদি বুঝতে না পারেন তাহলে সেই জায়গা থেকে তারা ভোটারদের বোঝাবেন কি করে? এখন এই যে কনফিউশনের জায়গাটা ছিল, এই কনফিউশনের ফাঁকগুলোও আমরা যদি 2024 লোকসভা নির্বাচন অব্দিও দেখি, সিপিএম কিন্তু একটা ভালো অংশের ভোট কেটেছে। আর সেই ভোটটা যদি আরো তলানিতে ঠেকে, অর্থাৎ বামেদের ভোট মোটামুটি 2-2.5% নেমে চলে আসে,
তাহলে ডেফিনেটলি তার ডিভিডেন্ড কিন্তু বিজেপি বা তৃণমূল কংগ্রেস পাবে। কে পাবে সেটা পরের প্রশ্ন, কিন্তু পাওয়ার চান্সটা রয়েছে এই দুটো দলেরই। এখন কেন সিপিএম এর ভোট আরো তলানিতে চলে আসবে? ব্যাখ্যা হিসেবে বলা হচ্ছে যে দেখুন, এই রাজ্যের সংখ্যালঘু ভোট তারা কিন্তু মনে করে যে বিজেপি তাদের বিপদ, এবং যদি বিজেপি তাদের বিপদ হয়, সেই বিপদের হাত থেকে তাদেরকে কে বাঁচাতে পারে? তাদেরকে বাঁচাতে পারে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তাই যদি তার বিরুদ্ধে ভোট দেওয়া হয়, সেই যে দলটাকেই ভোট দেওয়া হোক না কেন, সেই ভোটটা আদতে নষ্ট করা হবে। ফলে কোনো অঙ্কেই সংখ্যালঘু ভোট বামেদের দিকে আর ফেরত আসছে না। আর সংখ্যালঘু ভোট যদি বামেদের দিকে ফেরত না আসে, তাদের ভোটের উত্তরণ হবে কি করে? আর একটা জায়গা রয়েছে হিন্দু ভোট, যেটা এতদিন তাদের ভোট ছিল, কিন্তু সেই হিন্দু ভোটও ক্রমশ তাদের থেকে মুখ ফেরাচ্ছে, কেননা তারা বুঝছে যে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে তাড়াতে হবে। আর সেই তাড়ানোর অঙ্কে বামেরা এখনো এমন জায়গায় পৌঁছনি যে তারা কিন্তু তৃণমূলকে তাড়াতে পারে। ফলে বামেদের ভোট দেওয়া মানে অ্যাকচুয়ালি বিজেপির ভোটটা কমা, আর বিজেপির ভোট কমা মানে তৃণমূলের থেকে যাওয়াটা নিশ্চিত হয়ে যাওয়া। আর এই যে একটা চক্রব্যূহ তৈরি হয়ে গেছে, সেখান থেকে না সিপিএম এর নিচুতলা বেরোতে পারছে, আর সিপিএম এর নিচুতলা যদি বেরোতে না পারে, তারা মানুষকে গিয়ে কিভাবে কনভিন্স করবে এবং সেই ভোটটা তারা পাবে? ফলে 2026-এর রেস থেকে এখনই মোটামুটি সিপিএম আউট হয়ে যাচ্ছে, সেটা তাদের জেলা ওয়াইজ সম্মেলনই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে সিপিএম যতই আউট হয়ে যাক, সেই সুবিধা কি বিজেপি নিতে পারবে? আর এইখানেই কিন্তু একটা ম্যাজিক ফর্মুলার কথা বলছেন শুভেন্দু অধিকারী। আপনারা জানেন 25শে ডিসেম্বর সেখানে অটল জয়ন্তী ছিল, তার পাশাপাশি তুলসী পূজন ছিল, এবং সেই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছিলেন। অনেকেই বলছেন যে বিজেপির যে রাজনীতি সেটা পশ্চিমবঙ্গের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে বিজেপির রাজনীতি ছেড়ে বেরিয়ে এসে একটা আলাদা প্ল্যাটফর্ম, একটা আলাদা দল করার কথা, এবং সেই জায়গায় অন্যান্য দল থেকেও সমমনোভাবাপন্ন নেতাদের নিয়ে আসা, এবং সেই জায়গা থেকে তৃণমূলের বিরোধিতা করা। কিন্তু সেই রকম কোনো পরিকল্পনা যে তার নেই, এবং বিজেপিতেই আস্থা, বিজেপিতে থেকেই যে অঙ্কটা মেলানো সম্ভব, সেই জায়গাটা কিন্তু তিনি স্পষ্ট করে দিচ্ছেন। তিনি পরিষ্কার করে দিচ্ছেন যে এই দেশে নরেন্দ্র মোদী সরকার আসার পর একটা স্কিমও আজ অব্দি তৈরি হয়নি যেটা শুধুমাত্র হিন্দুদের জন্য। তিনি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে যে স্কিমই নিয়ে এসছেন, সেটা কিন্তু ভারতবাসীদের জন্য নিয়ে এসছেন, এবং সেই সমস্ত স্কিমের সুবিধা এই রাজ্যের মুসলমানরা, সংখ্যালঘুরা নিচ্ছেন, এবং নিচ্ছেন এই কথা বলে যে এটা তাদের অধিকার, এবং সেটা সত্য কথা। কিন্তু মুশকিলটা হচ্ছে সেই সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরও তৃণমূলের পরানো টুপি তারা পড়ে যাচ্ছেন। কি টুপি? একবার তাদের বোঝানো হচ্ছে সিএএ হবে, এনআরসি হবে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, এবং সেই জন্য হিন্দুদের পার্টি বিজেপিকে ভোট দিও না, তারা সেটাই করছেন। একবার তাদেরকে বোঝানো হচ্ছে যে এই দেশের সংবিধান বদলে দেওয়া হবে, হিন্দু রাষ্ট্র তৈরি হবে, ফলে মুসলমানরা খাতরায় পড়বে, সেই টুপি তাদের পরানো হচ্ছে, সেই টুপি তারা পড়ছে, এবং তারা তৃণমূল কংগ্রেসের ফলে ভোটটা দিচ্ছে, বিজেপিকে তারা প্রাপ্ত করে রাখছে। এখন বোঝানো হচ্ছে তাদের ওয়াক অফ সম্পত্তি ছিনিয়ে নেওয়া হবে, এবং সেই টুপিটা তারা আবার পরেও পড়ছেন। ফলে শুভেন্দু অধিকারী নিশ্চিত হয়ে গেছেন, এবং তিনি জোর গলাতে বলছেন যে যাই হয়ে যাক, এই রাজ্যের সংখ্যালঘু, এই রাজ্যের মুসলমানরা, তারা কিন্তু প্রকৃত উন্নয়ন না হলেও তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। তাহলে এই জায়গা থেকে কি বিজেপি কিছু করতে পারবে না? অবশ্যই করার মতো জায়গায় আছে। কেননা শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে এত কিছু প্রতিকূলতার মাঝখানেও বিজেপি 39% ভোট পেয়েছে, এবং সেটা কিন্তু হিন্দুদের ভোট। এবং তৃণমূল কংগ্রেস যে ভোটটা পেয়েছে, তার মধ্যে 2 কোটি রয়েছে মুসলিমদের ভোট, বাকি 40 লাখ জল ভোট, এবং কিছু যারা ওই করে কমে খাওয়ার লোক আছে তাদের ভোট। সেই নিয়ে তারা কিছুটা হলেও এগিয়ে যাচ্ছে, এবং সেটা আসন সংখ্যা নিরিখে দেখতে গেলে অনেকটা এগিয়ে যাচ্ছে। কিন্তু তিনি যে ফর্মুলার কথা বলছেন, সেটা হচ্ছে হিন্দু ভোটকে একত্রিত করতে হবে। বাংলাদেশে যে বিপদ ঘটছে, পশ্চিমবঙ্গে যদি তৃণমূলের সরকার কন্টিনিউ হয়, তাহলে সেই বিপদ আর শুধুমাত্র বাংলাদেশে থাকবে না। কেননা জঙ্গিরা ঢুকতে ঢুকতে আজকে মুর্শিদাবাদে চলে এসছে, ক্যানিংয়ে চলে এসছে, কালকে আপনার বাড়ির পাশে থাকবে। সুতরাং হিন্দু ভোটদের এক জায়গায় নিয়ে আসতে হবে, এবং সেই হিন্দু ভোটেই জেতাটা সম্ভব। এবং সেই ফর্মুলাটা করতে গিয়ে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে 200 বা 210টা আসন রয়েছে, যেটাকে বিজেপি টার্গেট করতে পারে, যেখানে হিন্দুদের সংখ্যা 50% বা তার বেশি। এবং এই আসনগুলোতে যদি টার্গেট করা হয়, যেভাবে তিনি নন্দীগ্রাম মডেলটা করেছেন, অ্যাটলিস্ট 65% to 70% ভোটকে তিনি যদি কনসলিডেট করতে পারেন বিজেপির বাক্সে, তাহলেই কিন্তু এই 148-এর ম্যাজিক ফিগারটা পেরিয়ে যাওয়া যাবে, এবং সেই লক্ষ্যেই তিনি কাজটা করবেন। কেননা বাংলাদেশের পর এই এই রাজ্যের মানুষকে আলাদা করে বোঝাবার দরকার নেই যে যদি এই রাজ্যটা বিজেপি শাসিত না হয় তাহলে কি হবে। অন্যদিকে
এই রাজ্যে যদি তৃণমূল সরকার কন্টিনিউ করে তাহলে সরকারি চাকরি সেখানে শূন্য, নারী সুরক্ষা সেখানে শূন্য, শিল্প সংস্থান সেখানে শূন্য, সমস্ত কিছুতেই না 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 আর না। সুতরাং মানুষকে ভাতা ভিক্ষার উপরেই ডিপেন্ড করতে হবে, কিন্তু এটা তো লাইফ হতে পারে না। এই রাজ্যের সরকার বলেন কোনো মূল্যেই বাংলাকে উত্তরপ্রদেশ বা গুজরাট হতে দেব না। কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করছেন যে তিনি যদি আসেন ক্ষমতায়, বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে তিনি একটা জিনিস সুনিশ্চিত করবেন, এই রাজ্যে উত্তরপ্রদেশের মতো সুশাসন, উত্তরপ্রদেশের মতো নারী সুরক্ষা তিনি সুনিশ্চিত করবেন। তার পাশাপাশি গুজরাটের যে বিজনেস মডেল আছে, যে শিল্প সংস্থানের মডেল আছে, সেটাও তিনি ইমপ্লিমেন্ট করবেন। অর্থাৎ যে চেনা ছকটা এতদিন বিজেপি করছিল, সেই ছকটা কিন্তু শুভেন্দু অধিকারী ভাঙতে শুরু করেছেন। সেটা হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সমালোচনা। এটা শিক্ষিত সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার, তারা কিন্তু বারবার দাবি করছিলেন যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের হাজার একটা দোষ আছে আমরা জানি, কিন্তু বিজেপি ক্ষমতায় এলে বিজেপি পজিটিভটা কি করবে সেটা তো আমরা কোনো রকমে কিছু জানতে পারছি না। আর সেই পজিটিভটাই কিন্তু তুলে ধরার কথা বলছেন। আজকে যে কোনো শিক্ষিত পরিবার, মধ্যবিত্ত পরিবার, তাদের সব থেকে বড় সমস্যা বেকারত্ব, অর্থনৈতিক অবস্থা। সেখানে যদি সকলের জন্যই একটা চাকরির ব্যবস্থা করা যেতে পারে, সেটা সরকারি ক্ষেত্রে হোক, বেসরকারি ক্ষেত্রে হোক, যেখানে তাদের পরিবারের সন্তান সে যদি মাস গেলে 30, 35, 40 হাজার টাকা ইনকাম করতে পারে, পুরো অর্থনৈতিক ছবিটাই কিন্তু বদলে যাবে। এবং সেক্ষেত্রে সেই উন্নয়নের জোয়ার কিন্তু সংখ্যালঘু পরিবারেও যাবে, এবং সেখানে সংখ্যালঘু ভোট তখন কনভার্ট হবে। কিন্তু সেটা পরের ইকুয়েশন। এই মুহূর্তে যেটা বিজেপির দরকার সেটা হচ্ছে 148-এর ম্যাজিক ফিগার পার করা। এবং সেই ম্যাজিক ফিগার পার করতে গেলে যেখানে হিন্দু গরিষ্ঠ জায়গা রয়েছে, 50%-এর বেশি ভোট হিন্দু ভোট রয়েছে, সেই রকম 200 থেকে 210টা আসনকে টার্গেট করতে হবে। এবং সেখানে নন্দীগ্রাম মডেলে 65-70% ভোটকে কনসলিডেট করতে হবে। বাংলাদেশ কাণ্ডের পর সেটা অনেকটা ইজি হয়েছে, এবং বাকিটাও কিন্তু একদম রাস্তায় নেমে সংগঠন তৈরি করে সেই জায়গাটা করতে হবে। এবং এর পাশাপাশি যেটা এর আগে তিনি দাবি করেছিলেন, অর্থাৎ ওই জল মেশানো ভোট, যেটা তৃণমূলের একটা বড় অংশ 40 লাখ ভোট বলে শুভেন্দু অধিকারী নিজেই দাবি করছেন, সেই জল মেশানো ভোটের জায়গাটাকেও বন্ধ করতে হবে। যদি জল মেশানো ভোটের জায়গাটা বন্ধ করা হয়, তাহলেই কিন্তু তৃণমূলের ভোট আর বিজেপির ভোট সমান জায়গায় চলে আসবে। এবং এর সঙ্গে যদি আরো 5% যে ভোট অ্যাড করতে পারে, তাহলে কিন্তু বাজিমাত হবে। এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে উদাহরণটা তুলে ধরেছেন, ওই অসাধ্য সাধন যে অসম্ভব নয়, তার কথা বলতে গিয়ে তিনি বলছেন মহারাষ্ট্র ফর্মুলা। তিনি বলছেন এর আগে মহারাষ্ট্রে 61% ভোট পড়েছিল, এবং তার ফলে দেখা গিয়েছিল বিজেপি 102-এতে গিয়ে আটকে গেছে। কিন্তু এবারে সংঘ পরিবার ময়দানে নেমেছে, বিজেপি কর্মী সংগঠন রাস্তায় নেমেছে, এবং তারা ভোটটা করিয়েছেন। ফলে সেই ভোটটাই 61% থেকে বেরিয়ে 66% চলে গেছে। এই যে 5% অতিরিক্ত ভোটটা পড়েছে, এই 5% কিন্তু হিন্দু ভোট পড়েছে। কেননা সংখ্যালঘুরা সবসময় কিন্তু দলে দলে ভোট দেন, এবং তারা যে দলটাকে ডিসাইড করে নেন সেই দলটাকেই ভোট দেন। সংখ্যালঘু ভোট বাড়ার কিন্তু আর কোনো জায়গা নেই। একমাত্র বাড়ার জায়গা আছে হিন্দু ভোট, এবং সেটাই মহারাষ্ট্রে হয়েছে। সেটা হওয়ার ফলেই মহারাষ্ট্র কিন্তু গেরুয়াময় হয়ে গেছে। ফলে সেই ফর্মুলাতেই পশ্চিমবঙ্গেও চলা হবে, এবং এই 5% ভোট যে কোনো মূল্যে বাড়াতে হবে। যারা চান এই রাজ্যে পরিবর্তন, তাদেরকেও এগিয়ে আসতে হবে, বিজেপিকেও অনেক পরিশ্রম করতে হবে, সংঘকেও ময়দানে নামতে হবে। সবাই মিলে প্রচেষ্টা করে যদি এই 39%টাকে 44%-এ নিয়ে যাওয়া যায়, তাহলেই কিন্তু এই রাজ্যে পরিবর্তন সম্ভব। হবে কি হবে না সেটা তো 2026-এর রেজাল্ট বেরোলে বোঝা যাবে। কিন্তু যেভাবে মমতা বিরোধিতায়, তৃণমূল বিরোধিতায় সিপিএম পিছু হচ্ছে, তারা বুঝে গেছে যে এই মুহূর্তে না সংখ্যালঘু ভোট না হিন্দু ভোট কোনোটাই তাদের সঙ্গে থাকবে না। এবং সেখান থেকে তারা 2-2.5%-এ যদি সত্যিই নেমে আসে, এবং বিজেপি নিজেদের ভোটটা ওই 5% শুভেন্দু অধিকারীর ফর্মুলায় যদি বাড়াতে পারে, তাহলে কিন্তু পজিটিভ চান্স রয়েছেই। এবং এখানে ওই গেম চেঞ্জার যে পলিটিক্স বলা হচ্ছে, সারা ভারতবর্ষের পলিটিক্স বলা হচ্ছে, সেটা প্রমাণ হয়ে যাবে যে শুধুমাত্র ভাতা ভিক্ষা দিয়ে হয় না, এবং দুর্নীতির বিরুদ্ধে এখনো মানুষের মেরুদণ্ড সজাগ আছে। এবং সব থেকে বড় কথা, হিন্দু ভোট একত্রিত হলে এখনো এই দেশের পলিটিক্স বদলে যেতে পারে। সুতরাং সব মিলিয়ে কি হবে সেটা 2026-এর জন্য হয়তো ওয়েট করতে হবে, কিন্তু পথটা যে সম্ভব সেই পথটা কিন্তু দেখানো শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর তাতে গেরুয়া শিবির কিন্তু আস্থা রাখতে শুরু করেছে। আপনাদের কি মনে হয়, সত্যি শুভেন্দু ফর্মুলাতে 2026-এ পরিবর্তন, নাকি এত কিছুর পরেও তৃণমূল কংগ্রেসের প্রবর্তন? দুর্নীতি বাংলার মানুষকে আর টাচ করে না, শিল্প সংস্থান, কর্মসংস্থানের অভাব, ওসব কিছু এসে যায় না। 1000 টাকা, 1200 টাকা, সেটাই জিন্দাবাদ। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।